this is termed as the heart of finance. মনে করেন যে হৃৎপিণ্ডের দুইটা লোবস, কয়টা? তিনটা থাকে না দুইটা থাকে? দুইটা ভাগ, দুইটা থাকে, ডান পাশ বাম পাশ দুইটা, আর একটা মনে করেন চারটা পার্ট, চারটা না তিন পার্ট। That's very weak in biology. আচ্ছা যাই হোক, মানে ওই যে হার্টের দুইটা লোব না তিনটা লোব থাকে, যাই হোক একটা হচ্ছে ক্যাপিটাল স্ট্রাকচার, ঠিক আছে? সো একটা ফাইন্যান্স ম্যানেজার সে তার ফান্ড সোর্সেস ডিজাইন করবে ক্যাপিটাল স্ট্রাকচারের উপর বেস করে, হ্যাঁ? সো এটা কি কিসের মিক্সচার মনে আছে? মানে এই ফান্ডটা যে আপনি গ্যাদার করবেন সেটা দুটো হেড আছে, মনে আছে? সেই দুটো কি জিনিস? ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার। না, আমি যে ফান্ডটা নিয়ে আসবো তার দুটো মোড, দুটো ভেহিকেল আছে, দুটা মানে আপনার মানে ইনস্ট্রুমেন্ট আছে, ইনস্ট্রুমেন্ট। সেটা কি বলতে পারবো? ডেট অ্যান্ড ইকুইটি, মানে ইকুইটি অ্যান্ড ডেট। ডেট নিয়ে আমরা কথা বললাম না, আমরা তো একটা ওই লাস্ট দিনই তো একটা কম্বাইন্ড ক্লাস করলাম না? হ্যাঁ, আচ্ছা। সো আমি আবার বলতেছি, সমস্যা নাই। সেটা হচ্ছে কি যে আচ্ছা, সেটা হচ্ছে কি যে ক্যাপিটাল স্ট্রাকচারটা হচ্ছে আমার যে ব্যবসার জন্য যে ক্যাপিটালটা দরকার, যে মূলধনটা দরকার, বা হচ্ছে যে সোর্সটা দরকার, ফান্ড সোর্স, সেইটা আমি দুইটা স্পেসিফিক ভাবে সোর্সিং করতে পারি। একটা হচ্ছে ডেট আর একটা হচ্ছে ইকুইটি, ঠিক আছে? ডেটটা কি? এটা হচ্ছে লোন নেওয়া, ঠিক আছে? আমি কারো কাছ থেকে লোন সিক করবো, এটা গেল একটা। আর ইকুইটিটা কি বলুন তো? কোম্পানির ওনারশিপ। এটা সো আমি দুইভাবে ফান্ড জেনারেট করতে পারি। একটা হচ্ছে যে আমি লোন নিব, কারো কাছ থেকে টাকা নিব, আর আরেকটা হচ্ছে যে আমি আমার কোম্পানির একটা অংশ বিক্রি করব, ঠিক আছে? স্টক বিক্রি করব। এখন লোন আমি কোথা থেকে নিই? থেকে নিই, ব্যাংক থেকে নিতে পারি, এনবিএফআইএস থেকে নিতে পারি, বিভিন্ন জায়গা থেকে নিতে পারি, ঠিক আছে? আর ইকুইটি আমি কি করব? কোম্পানির যে শেয়ার, সেটা শেয়ার মার্কেট হোক, সেটা মনে করেন বিভিন্ন বন্ড ইস্যু করা হোক, আমি দিতে পারি। হ্যাঁ, সরি একটু ভুল বলছি। ডেট হচ্ছে আমি বন্ড ইস্যু করব, আর ইকুইটি হচ্ছে আমার প্রেফারেন্স স্টক বা কমন স্টক, কোম্পানির শেয়ার আমি কারো কাছে বেচব। মানে শেয়ার মার্কেটে দেখি না যে বিভিন্ন ধরনের হচ্ছে আর কি, মানে কোম্পানির শেয়ারের প্রাইস আপ ডাউন করতেছে, সেটা অ্যাকচুয়ালি কোম্পানির একটা স্টক বলা হয় বা কোম্পানির একটা অংশ বলা হয়, ঠিক আছে? সো এই ডেট আর ইকুইটি, এই দুইটা মিলায় হচ্ছে ফাইন্যান্সিয়াল ম্যানেজার সে হচ্ছে ডিজাইন করে যে আমি কত পার্সেন্ট লোন নিব, কতটুকু লোন নিব, কতটুকু ইকুইটি বা কতটুকু আমার কোম্পানির অংশ বিক্রি করব, ঠিক আছে? এটাই হচ্ছে ক্যাপিটাল স্ট্রাকচার। সো ক্যাপিটাল স্ট্রাকচার ফাইন্যান্সিয়াল স্ট্রাকচারের একটা পার্ট। ফাইন্যান্সিয়াল স্ট্রাকচারে সব কিছু হয়, যেমন মনে করেন ফোরকাস্ট করা, প্রেডিকশন করা, সামনে কোন প্রজেক্ট করতেছি না, ইচ অ্যান্ড এভরিথিং হচ্ছে আপনার ইয়াতে থাকে, মানে ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার। আর তারই হচ্ছে একটা পার্ট, যখন এই যে আমি যে প্রজেক্টগুলো রান করবো, সেই প্রজেক্টগুলো লং রানে রান করার জন্য যে আমার ফান্ড দরকার, সেটা হচ্ছে ক্যাপিটাল স্ট্রাকচার। ঠিক আছে, ক্লিয়ার? কোনো কোয়েশ্চেন থাকলে বলতে। আচ্ছা, এবার আমরা আচ্ছা এখন দেখেন আমার ক্যাপিটাল স্ট্রাকচারটা হচ্ছে কি ডিপেন্ডস অন দ্য লং টার্ম, মানে এটা হচ্ছে লং টার্মের জন্য। শর্ট টার্মে আমরা কি বলি? ওয়ার্কিং ক্যাপিটাল, ঠিক আছে? ওয়ার্কিং ক্যাপিটাল বলো। এখন যে ব্যাপারটা সেটা হচ্ছে যে প্রত্যেকটা জিনিসের একটা অবজেক্টিভ আছে, ঠিক না? আপনারা যে আজকে বিবিএ পাস করতেছেন তার অবজেক্টিভ চাকরি পাওয়া,
না? বিবিএ যে পড়তেছেন কোনো একটা কর্পোরেটের ভিতরে, এটা আপনার একটা অবজেক্টিভ। বা কারো ইচ্ছা যে বিজনেস করার জন্য আপনাকে এখন এই দুনিয়ায় ব্যবসা করার জন্য আপনাকে বিভিন্ন মার্কেট বুঝতে হবে ব্যবসা, ঠিক আছে? আপনাকে বুঝতে হবে যে ট্যাক্স কোন জায়গায় কত কম না কম, কোন জায়গায় কীভাবে আপনি বের হয়ে আসতে পারবেন, কর্পোরেট গভর্নেন্স জিনিসগুলো কি, ইচ অ্যান্ড এভরিথিং, ঠিক আছে? সো জিনিসটা হচ্ছে যে আপনি যে বিজনেস মানে বিবিএ করতেছেন তার একটা অবজেক্টিভ আছে। যেমন ক্যাপিটাল স্ট্রাকচারের অবজেক্টিভ হচ্ছে টু মিনিমাইজ দ্য কস্ট অফ ক্যাপিটাল অফ দ্য ফার্ম অ্যান্ড টু ম্যাক্সিমাইজ দ্য ভ্যালু অফ বিজনেস। এখন দেখেন কস্ট অফ ক্যাপিটাল কি বলুন তো? সম্পত্তি এক জায়গায় রাখলে যে খরচটা হয়, মানে বা গুদামে রাখলে যে মানে স্টোরেজ যে ক্ষয়টা হয় সামথিং। হ্যাঁ ঠিক আছে, সেই ক্যাপিটাল এগুলো তো বলেছি যেই ব্যয়টা হয় এটাই। যে ব্যয়টা এটা তো হ্যাঁ অবভিয়াসলি, কিন্তু লায়াবিলিটিস তো আর প্রফিট ক্যাপিটালের এগেইনস্টে যে কষ্ট, কিসের জন্য? ক্যাপিটাল এগেইনস্টে যে খরচ, ক্যাপিটালের এগেইনস্টে খরচ। ঠিক আছে, আপনি কি বলতেছেন? লায়াবিলিটিস মিনিমাইজ করা আর প্রফিট ম্যাক্সিমাইজ করা। না, প্রফিট এন্ড লায়াবিলিটির কথা আসলে অ্যাসেটের কথা, ঠিক আছে? অ্যাসেটের সাথে লায়াবিলিটির সম্পর্ক। লায়াবিলিটিসকে আপনি যখন থাকবো মানে these are different things. Liabilities is connected with the asset. When you talk about asset, the counterpart হচ্ছে liabilities. হ্যাঁ, তো এই যে আপনি যেটা বললেন যে ক্যাপিটালের জন্য যে কস্টটা হবে, এই কস্টটা কি হবে? মানে সার্ভিস বা গুড প্রোডাকশনের জন্য এককালীন যে ব্যয়টা। না ওগুলা ফাইন্যান্সের সেই কস্ট অফ ক্যাপিটাল, ঠিক আছে? ওগুলো আপনি যেগুলো বলতেছেন ফিক্সড কস্ট, ভেরিয়েবল কস্ট, অন্য কস্ট। এখানে যে কস্ট অফ ক্যাপিটাল, এটার আরেকটা নাম হচ্ছে সিওসি, ক্যাশ অফ প্ল্যান্টস না, কস্ট অফ ক্যাপিটাল। আচ্ছা, এখন এটার নাম দেখবেন যে সিওসি হিসাবে আছে। আপনারা টাইম অফ মানিতে ম্যাথ করছেন না? জি স্যার। ম্যাথে একটা আই পাইছেন না? জি স্যার। ইন্টারেস্ট। আইটাই হচ্ছে কস্ট অফ ক্যাপিটাল। এই যে আপনি যে লোনটা নেবেন এর জন্য কি আপনার একটা ইন্টারেস্ট দিতে হবে না? সময় সাপেক্ষে। তারপরে আপনি যে ইকুইটি কোম্পানির যে বেচতেছেন ওনারশিপ, এটার এগেইনস্টে আপনার টাকা তো পাচ্ছেন, এটা রিটার্ন আপনাকে দিতে হবে না? সো আপনি ক্যাপিটাল গেইন করার পরে আপনার যে আয়টা, এই যে আয়ের ভ্যালু, এটা হচ্ছে কস্ট। ঠিক আছে, এক কথা হচ্ছে কি যে আপনি যখন কোনো একটা ক্যাপিটাল অ্যাট্রাক্ট মানে গ্যাদার করতেছেন, ওইটার জন্য যে ভবিষ্যতে যে কস্টটা ইনকাম হবে, ভবিষ্যতে বা এখন মানে ওই সেই আয়টা মনে করেন আপনি কোম্পানি ওনার, আপনার জন্য আয় হচ্ছে কস্ট অফ ক্যাপিটাল, কস্ট অফ ক্যাপিটাল। আবার আমি ইনভেস্টার, আমি আপনার কোম্পানিতে ইনভেস্ট করতেছি, আমার জন্য এই আয়টা হচ্ছে আর রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, মানে আমার এই অ্যামাউন্টটা দরকার, এই পার্সেন্টেজটা দরকার, ঠিক আছে? সো দেখেন একটা সেম আয় আমার কাছে এক পার্সপেক্টিভে, আপনার কাছে অন্য এক পার্সপেক্টিভ, আয় কিন্তু সেম। সো যখন আমরা কোম্পানি পার্সপেক্টিভে এটা চিন্তা করবো, এটাকে আমরা বলবো কস্ট অফ ক্যাপিটাল, ঠিক আছে? কস্ট অফ ক্যাপিটাল মানে বুঝা গেছে? কোনো ডাউট? এখন দেখেন আপনার কি করতে হবে, তাহলে কস্ট অফ ক্যাপিটালটা কমাইতে হবে, মিনিমাইজ করতে হবে, ঠিক না? চেষ্টা করতে হবে যে এটাকে যত মিনিমাইজ করা যায়। হ্যাঁ, আপনি যখন কারো কাছ থেকে লোন নেবেন, আপনি তাকে কম ইন্টারেস্ট দেওয়ার চেষ্টা করবেন, ঠিক না? সো ইউ আর ট্রাইং টু মিনিমাইজ দ্য ইন্টারেস্ট রেট। দেন এগেইন আপনার কাছ থেকে যে মানে ওনারশিপ কিনতেছে কোম্পানি, তাকেও আপনি চেষ্টা করবেন কম রিটার্ন দেওয়ার জন্য, ঠিক না? বা বেশি রিটার্ন দিলেও আপনি টাইম লাইন বাড়াবেন, ঠিক না? সো আপনি করতেছেন কি, আপনার কস্টটা মিনিমাইজ করে ফেলতেছেন। সো আপনি যখন কস্টটা মিনিমাইজ করে ফেলবেন, তখন কি আলটিমেটলি আপনার শেয়ার ভ্যালুটা বাড়বে না, ঠিক না? শেয়ার ভ্যালুটা তো একসময় বাড়বে, যে আপনি কম খরচে বেশি অ্যাসেট রেজ করতে পারতেছেন, ঠিক আছে? সো এই দুইটা কাইন্ড অফ সম্পর্কিত, মানে রিলেটেড, যে আমি আমার কস্ট অফ ক্যাপিটাল অফ দ্য ফার্ম এটাকে মিনিমাইজ করার চেষ্টা করবো আর শেয়ার ভ্যালুটাকে বাড়ানোর চেষ্টা করবো। এটা হচ্ছে ফার্স্ট অবজেক্টিভ। এর জন্য কোম্পানি যখন ডেট সোর্সেস খুঁজে লোন নিবে, তখন বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যাংকে যায়, বিভিন্ন দেশের সাথে কমিউনিকেট করে, দেখে যে IMF কত টাকায় লোন দিবে, সেই জায়গায় অন্য কোনো দেশ থেকে
ডেটে পাওয়া যায় কিনা, হ্যাঁ চিপার সোর্সটা খুঁজে। যদিও ডেটকে বলা হয় চিপার সোর্স অফ গেটিং ফান্ড, মানে সবচেয়ে চিপার ডেটকে বলা হয়, ঠিক আছে। ফাইন্যান্সের ভাষায় বলা হয় এটাকে চিপার সোর্স। তো যাই হোক, চিপারের মধ্যেও তো চিপার আছে, ঠিক না? আপনি যখন ব্যাংক থেকে মনে করেন যে লোন নিবেন সাপোজ ব্যবসার জন্য, আপনি সবগুলো ব্যাংক দেখেন না যে কোনটায় আপনার ইন্টারেস্ট রেট কম দিতে হবে, ঠিক না? এটা কেন হবে? আপনার কস্টটা মিনিমাইজ করা, কোম্পানি ঠিক একভাবে মানে কস্ট অফ ক্যাপিটালটা মিনিমাইজ করছে, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে যে ম্যাক্সিমাইজ দ্য প্রাইস অফ দ্য অর্ডিনারি শেয়ার। অর্ডিনারি শেয়ারের যে মার্কেট প্রাইসটা আছে এটা বাড়ানোর চেষ্টা করেন। কীভাবে বাড়তে পারে? একটা ওয়ে আছে, আপনি প্রজেক্টটা নেন, প্রফিট গেইন করেন, এটা একটা ওয়ে। আরেকটা হচ্ছে ম্যানিপুলেশন, বিভিন্নভাবে স্টক ম্যানিপুলেশন করা, বুঝছেন? শেয়ার মার্কেট নিয়ে আপনার একটা স্টোরি বলি, বানর খেলার স্টোরি, হ্যাঁ। স্টক ম্যানিপুলেশন কীভাবে হয়? যেমন একটা গ্রাম ছিল, হ্যাঁ, তো গ্রামে একজন মানুষ আসলো যে বানরের ব্যাপার, বানর বিক্রি করে, ঠিক আছে। তো সে কি করলো, বানর পালা শুরু করলো, ঠিক আছে। বানর পালতেছে, তো দেখলো যে মানুষের কাছে বানর যদি বিক্রি করা যায় তাহলে বেশ ভালো একটা ঘটনা। আর এক গ্রুপ অফ পিপল কি করলো, বানরের পালন দেখে মনে করলো যে আচ্ছা বানর তো পালতেছে, বানর কিনা, বানর আমিও ভবিষ্যতে আরো বানর হবে বেচবো, ঠিক আছে। তো সে কি করলো, 100 টাকায় বানর বেচা শুরু করলো, হ্যাঁ। সেই গ্রুপ অফ পিপল মনে করেন একটা গ্রামের পুরো ঘরের কয়েকটা ঘর মিলায় মানুষ বানর কিনা শুরু করলো 100 টাকা, ঠিক আছে। এবার ওপর করলো কি, 100 টাকায় যখন বানর কিনতেছে, আরেকটা পার্টি এসে তার কাছে বললো যে তোমার সবগুলো বানর দাও, আমি 150 টাকায়। আশেপাশের লোকজন আরো বুঝাই গেল, ঠিক আছে। তো সে কি করবো যে আশেপাশের লোকজনও এটা দেখে ওরাও বানর কিনা শুরু করলো, ঠিক আছে। এইভাবে এক পর্যায়ে কি হইলো যে 100 টাকার বানর মনে করেন ফার্স্টে একটা গ্রাম সবাই কিনতেছে, বানর কিনে ওরা রেডি করে আসছে। আবার কি হয়েছে, বানর তো সবাই কিনতেছে, আরেকজন মানুষ, আরেকটা মানুষ মনে করেন ফার্স্টে একটা মানুষ কি করতেছে, সে বানর বেচতেছে, ঠিক না। আরেকজন মানুষ কি করতেছে, ওর কাছ থেকে যে বানরটা কিনে নিচ্ছে, ঠিক আছে, বেশি দাম, মনে করেন এখন কত 200 টাকা, ও বলতে 400 টাকা দিব সব বানর দিয়ে, ঠিক আছে। এইভাবে করে করে এই দুইজন ব্যক্তি গ্রামে বানরের দাম ভাগাভাগি করছে, ঠিক আছে। একটা সময় কি করলো, এটা গ্রাম থেকে আরো 4-5 গ্রাম সব জায়গায় ছড়ায় গেল যে 700 টাকার বানর 900 টাকা, ঠিক আছে। তো 700 টাকার বানর 900 টাকা কোনটা? হ্যাঁ বানর, অনেক বানর, বানর হচ্ছে, ঠিক আছে। তো কি করলো, লাস্ট 700 টাকার বানর যখন সবাই শুনছে 900 টাকা হচ্ছে, তখন কি করছে, এইখানে যে ব্যক্তি আছে, যে ব্যক্তিটা বানর বিক্রি করতেছিল, ও করছে কি যে সব বানর যখন 900 টাকায় বেচে হচ্ছে, যখন আপনার টাকা পয়সা সব গুছাইছে, তখন তো গ্রামের লোকজন সবাই আসছে, ঠিক আছে। আবার মানুষ আসবে এসে এবার 1000 টাকায় বানর বিক্রি, ঠিক আছে। এমন মনে করেন গ্রামে বানর ঘুরে, ঠিক আছে। এই যে হ্যাঁ বানর মনে করেন মানুষই তারা গেছে, এই পরিমাণ হচ্ছে বানর ওখানে হয়ে গেছে, হ্যাঁ, প্রচুর মানুষ বানর কিনে বসে আছে, ঠিক আছে। এখন এই যে ব্যক্তি নিঃশেষে মিছিল যে বানর বেচা করা শুরু করছে, ও এখান থেকে গায়েব হয়ে গেছে, আর যে কিন্তু ও গায়েব হয়ে গেছে, সবাই এখন বানর নিয়ে বসে আছে, ঠিক আছে। শেয়ার ম্যানিপুলেশন হচ্ছে, স্টক মার্কেট ম্যানিপুলেশন হচ্ছে একটা বানর খেলা। এটা আমার এক্সাম্পল না, এটা আমার এক স্যার আমাদেরকে এক্সাম্পল দিয়েছিলেন, আমি আজকে রিপিট করব। সো হচ্ছে এইভাবে করে করে আপনার শেয়ার যেটা হয় দুইভাবে, এরকম অনেক ব্যক্তি আছে যারা শেয়ার ম্যানিপুলেশন করে অনেক টাকা বানাইছে। তো মার্কেট প্রাইস আপনি দুইভাবে বাড়াইতে পারেন, একটা হচ্ছে আসলে প্রজেক্ট অনবোর্ড করে বিভিন্নভাবে টাকা বানানো, আর একটা হচ্ছে এরকম স্টক ম্যানিপুলেশন করে, যেটা দাম অ্যাকচুয়ালি 100 না, সেটা আপনার হয়ে গেছে 500, কিন্তু আদতে ওইটা
কারণ কি আপনার শেয়ারটা কোম্পানির শেয়ার কখন না, যখন আপনি ব্যবসা করবেন, টাকা আনবেন, আপনার অ্যাসেট বেশি হবে, বেশি টাকা খাটাবেন, তখন কি অ্যাকচুয়ালি ওই পোর্শনটার ভ্যালুটা বাড়বে, ঠিক না? নাকি প্রত্যেকটা জিনিস ভ্যালুয়েবল করার জন্য তো এটার একটা আউটকাম দরকার, ঠিক না? সো কোম্পানি ওরকম। সো আপনার কিছুই নেই, আপনি মনে করেন যে বলতেছেন যে হ্যাঁ অমুক দিনে কিন্তু টাকাটা বাড়বে, একটা সময় দেয়া দেখা যাবে যে এটা আর সিল ক্রস করতেছে, তখন যে সব শেয়ার ক্রস করে একবার আগে ট্রেড চলছে, যেটা তার অ্যাকচুয়াল সেগুলো কিন্তু স্টক ম্যানিপুলেশন, যেটা খুব ভয়। আর এটার জন্য অলরেডি অনেক ধরনের মানে স্টেপস নেওয়া হচ্ছে, অনেকভাবে ইয়ে করা হচ্ছে। তো যাই হোক এদিকে অত দূর আমরা না যাই। সেকেন্ড অবজেক্টিভটা এটাই যে অর্ডিনারি শেয়ারের চারটা নাম আছে, হ্যাঁ আরো তিনটা নাম আছে। অর্ডিনারি শেয়ার, কমন স্টক, আর হচ্ছে আপনার ভোটিং শেয়ার, আর হচ্ছে ইকুইটি শেয়ার, ঠিক আছে? সো এই চারটার যে কোনো একটা দেখলে আপনি বুঝবেন যে এটাই কমন স্টক বা অর্ডিনারি শেয়ার, ঠিক আছে? কি বোরিং লাগতেছে সবার? না না হ্যাঁ ক্লাসটা একটু এই চ্যাপ্টারটা একটু বোরিং। যাই হোক, তো দেখেন এখানে আরেকটা কথা বলা হয়েছে যে ভ্যালু অফ দ্য ফান্ড টু দ্য শেয়ার হোল্ডার্স ম্যাক্সিমাম when the market price share is maximum। এখন মনে করেন যে যদি মার্কেটে বেশি টাকায় একটা শেয়ার সেল হয়, তাহলে যে শেয়ার হোল্ডার আছে তার শেয়ারের দামও বেড়ে যাবে না, কারণ এটা অনেকটা কি ডমিনো ইফেক্ট। একটা শেয়ারের ভ্যালু যদি বাড়ে তাহলে সবগুলো শেয়ার এফেক্ট, ঠিক আছে? একটা টোকা মারবেন সবগুলো পড়ে যায় না ডমিনো, ঠিক আছে? স্যার যদি এগুলো থাকে তাহলে আমরা কি জানবো যে ওএস ও আচ্ছা, এটা হচ্ছে অর্ডিনারি শেয়ার, Ordinary share, কমন স্টক, ভোটিং শেয়ার, ইকুইটি শেয়ার। আচ্ছা এই চারটা জিনিস অর্ডিনারি, কমন স্টক, ভোটিং শেয়ার, ইকুইটি শেয়ার, ঠিক আছে? পুরাটা লিখতে হবে না, লিখতে পারবে। আচ্ছা সেটা গেল একটা, এটা অবজেক্টিভ। কোনো ডাউট আছে এখানে? আচ্ছা এবার প্যাটার্নস আমরা দেখি। এই জায়গাটা কি ইম্পর্টেন্ট এবং এই জায়গাটা থেকে আমি একবার রিভিউ করে দিলাম, আমি একটা কোশ্চেন করব ফাইনাল কোশ্চেন, হ্যাঁ? সো এটা খুব মনোযোগ দিয়ে শুনুন এই জায়গাটা। সেখানে দেখেন আমি কয়েকটা পয়েন্ট করছি, হ্যাঁ? অর্ডিনারি শেয়ার, প্রেফারেন্স শেয়ার, ইকুইটি শেয়ার, দেন এই যে ডিবেঞ্চার্স, ঠিক না? তো আমার ফান্ড গ্যাদার করা দুটো ওয়ে আছে। একটাকে আমি বলবো হচ্ছে ইকুইটি হেড, আর একটাকে আমি বলবো ডেট, ঠিক আছে? সো যে আমাকে ডেট দিচ্ছে তাকে আমরা বলি ডেটস, DEBTORS, ডেটস, হ্যাঁ? আর যে আমার ইকুইটি ধরে আছে তাকে আমি বলি ইকুইটি হোল্ডার, ঠিক আছে? বা স্টেক হোল্ডার বা স্টক হোল্ডার বা শেয়ার হোল্ডার, যাই হোক, ঠিক আছে? সো এখন কোম্পানি কর্পোরেশনে কোনো টাকা কি হাতে চালাচালি হয়? দেখছেন কোম্পানিতে কিন্তু তোমার টাকা পয়সা হাতে চালাচালি হয় কর্পোরেশন, আর কর্পোরেশনে ম্যাক্সিমাম টাকা পয়সা হাতে কম, ফিজিক্যাল মানি খুব কম থাকে, ঠিক না? সো এই দুটোর যে কোনো কিছুই কখনোই আপনার নেওয়া হয় না, কি বলে আপনার ওই মানে হাতে 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 পাস করে, ঠিক আছে? সো ব্যাপারটা হচ্ছে যে আমাদের কিছু ইনস্ট্রুমেন্ট এখানে আছে, ইকুইটি ইনস্ট্রুমেন্ট বা ডেট ইনস্ট্রুমেন্ট আমরা বলি। এই ইনস্ট্রুমেন্টগুলোয় গিয়ে টাকার আদান প্রদানটা বা ফান্ড গ্যাদার করা। সো ইকুইটিতে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে আমরা বলি অর্ডিনারি শেয়ার বা ওই আপনার কমন স্টক, ভোটিং শেয়ার বা ইকুইটি শেয়ার, ঠিক আছে? আর আরেকটা হচ্ছে প্রেফারেন্স শেয়ার, ঠিক আছে? এই দুইটা হচ্ছে আমার মেজর ইনস্ট্রুমেন্ট। আবার ডেট হেডে ফার্স্ট যে জিনিসটা সেটাকে আমরা বলি বন্ড, আর আরেকটা হচ্ছে ডিবেঞ্চার্স, ঠিক আছে? দেখেন এটা ভালো করে দেখেন, জিনিসটাকে আমি ব্রেকডাউন করে বোঝাচ্ছি, আপনারা তোমার এটা বুঝবেন। প্রত্যেকটার ফিচার আছে, ঠিক আছে? ডিবেঞ্চার্স আছে, প্রত্যেকটার ফিচার আছে। যেমন অর্ডিনারি শেয়ার কি ডিরেক্ট কোম্পানির ওনারশিপ। মনে করেন আপনি যখন কোম্পানির অর্ডিনারি শেয়ার কিনবেন শেয়ার মার্কেট থেকে বা যে কোনো জায়গা থেকে,
কারণ কোম্পানি আপনাকে ইনভাইটেশন কার্ড দিয়ে তাদের এজিএম এ নিয়ে নেবে অ্যাকাউন্ট জেনারেল, ঠিক আছে? তো আপনি চাইলে আপনার যদি কোনো কিছু ভালো না লাগে আপনি ডাইরেক্ট বলতে পারবেন যে আমার এটা ভালো লাগে নাই, এটা চেঞ্জ করে দাও, প্রজেক্ট ক্যান্সেল করো। ইউ ক্যান টেল, ইউ হ্যাভ দ্য রাইট। দ্যাটস ওয়াই এটাকে ভোটিং শেয়ারও বলা হয়। ইউ হ্যাভ দ্য ভোটিং রাইটস। আপনি ভোট দিতে পারেন, ঠিক আছে? তো আপনাকে তারা খুব মনে করেন যে রেডিসন ওয়েস্টিনের দেখে একটা মিটিং করবে, ঠিক আছে? সো এজিএম এ আপনি অ্যাক্সেস পাবেন এবং আপনি কোম্পানির ডাইরেক্ট মালিক এক কথায়, আপনার শেয়ার চাই থাকবে। হ্যাঁ, দেন নেক্সট থিং, এই জায়গাটায় শেয়ারের যে রিটার্ন বা শেয়ার থেকে যে ইনকামটা আসে সেটা আপ ডাউন করে মার্কেটের অনুযায়ী। মার্কেটে আপনার শেয়ার যদি ভালো পারফর্ম করে, কোম্পানি যদি ভালো পারফর্ম করে শেয়ার বাড়বে, যদি খারাপ পারফর্ম করে তাহলে শেয়ারের ভ্যালু কমবে, ঠিক আছে? সো এটার অ্যাডজাস্টমেন্টটা হচ্ছে মার্কেট অ্যাডজাস্ট, মানে মার্কেট প্রাইস। দেন হচ্ছে প্রিফারেন্স, প্রেফার্ড স্টক বলা হয়, প্রেফারেন্স শেয়ার বা প্রেফার্ড স্টক। এইটার ব্যাপারটা কি, এটাও আপনি একটা কোম্পানির মালিকানা পাবেন, কিন্তু সেরকম একটা ঘটে আপনাকে মনে করেন যে এইখানে যেরকম জামাই আদরটা দিত প্রেফারেন্স শেয়ার সেটা দিবেন। প্রেফারেন্স শেয়ারে আপনি কাইন্ড অফ ইনডিরেক্ট মালিক, মানে আপনার মালিকানা ফিক্স, যে কোনো সময় চলে যাবে। যতক্ষণ আপনি ফান্ড রাখছেন আপনি খুব সহজে উইথড্র করতে পারেন, কারণ এই জায়গাটায় কি একটা ফিক্সড ইনকাম, ফিক্সড রিটার্ন বা একটা ফিক্সড ইন্টারেস্ট রেট থাকে, বাংলাকে ওইটাকে বলে ডিভিডেন্ড, লভ্যাংশ, ঠিক আছে? যেটা ভোটিং শেয়ারে থাকে। সো এটা কি, এটা কম রিস্কি না? এটা রিস্কটা কম নাকি প্রিফারেন্স শেয়ার? মাথার উপর দিয়ে যাচ্ছে সবার। আবার বুঝুন, এই যে ইকুইটিকে যদি আমরা ভাগ করি তাহলে অর্ডিনারি শেয়ার পাই আর প্রেফারেন্স শেয়ার। হ্যাঁ, অর্ডিনারি শেয়ারটা কি, এটা হচ্ছে কোম্পানি ডিরেক্ট মালিকানা, মানে আপনি একটা কোম্পানির পিস ওন করতেছেন, কিনতেছেন, মনে করেন 1% অফ দ্য কোম্পানির ওনার, ঠিক আছে? আর প্রেফারেন্স শেয়ারটা কি, প্রেফারেন্স শেয়ারটা আরেক ধরনের শেয়ার যেটা আসলে ডিরেক্ট মালিকানা দেয় না। হ্যাঁ, যেটা একটু মনে করেন যে থাকে না এমন একটা ব্যাপার, আপনি উইথড্র করে ফেলতে পারবেন খুব ইজিলি। হ্যাঁ, সো ওটাই হচ্ছে কি, কোম্পানি আপনার কাছ থেকে ফান্ড নিবে, ফান্ডের এগেইনস্টে বলবে আপনি কোম্পানির একটা ওনারশিপ দেন, বাট আপনাকে আমি একটা ফিক্সড ইনকাম আপনি পাবেন, মানে ফিক্সড পাবেন, মানে হারানো কিছু। এরপরে কিছু ডিভিডেন্ড আপনি পাবেন, লাভের অংশ পাবেন। তার মানে আমি একটা ফিক্সড ইনকাম পাচ্ছি, আবার লাভের অংশ পাচ্ছি কিছু, হ্যাঁ, আর ওটা খুবই কম থাকে। সো এটাই আপনার গ্যারান্টেড পেমেন্ট, এটা তো গ্যারান্টেড না, কারণ কোম্পানি যদি ধসে যায় আপনি শেষ, আর এটাই আপনি পাবেনই পাবেন, ঠিক আছে? সাথে আবার লভ্যাংশ পাবেন কিছু। হ্যাঁ, সো এর জন্য এটা কি রিস্কি না বেশি? এটা কি বেশি রিস্কি কিনা বলেন? এটা কি কম রিস্কি না? এটা আপনি পাবেনই গ্যারান্টেড, কিছু না কিছু পাবেন, সেটা লেস রিস্কি, ঠিক আছে? এটা মোর রিস্কি। তাহলে রিটার্ন কোনটা বেশি হবে? রিটার্ন পিএসএ, কেন? এটাতে রিস্ক বেশি, তাহলে ওইটা বেশি। ফাইন্যান্সে বলা হয় রিস্ক ইজ প্রপোর্শনাল টু রিটার্ন। যত বেশি রিস্ক নেবেন তত বেশি রিটার্ন জেনারেট হবে। এর জন্য আপনি ক্যাসিনোতে যে রাতারাতি বড়লোক হয়ে যেতে পারেন, অ্যাট দ্য সেম টাইম ক্যাসিনো আপনাকে শেষ করে দেবে, ঠিক আছে? কেন? যেমন ধরেন রিস্ক সবচেয়ে বেশি, আনলিমিটেড রিস্ক, ওটা কোনো রিস্ক আপনি মেজার করতে পারবেন। আপনি ফাইন্যান্সে যদি মেজার করেন তাহলে হ্যাঁ, তাহলে আপনি মনে করেন বড় লোক হয়ে যাবেন, আর নেমে যাবেন। ব্যাপারটা হচ্ছে যে যেটা আমি বলতেছিলাম যে ক্যাসিনোতে আনলিমিটেড রিস্ক, কোনো মনে করেন যে রিস্ক আপনি মেজার করতে পারবেন, কিন্তু আপনি যদি ফাইন্যান্স মেজার করেন আপনি একটা কোর্স করবেন, নাম হচ্ছে ইনভেস্টমেন্ট পোর্টফোলিও ম্যানেজমেন্ট, ইনভেস্টমেন্ট অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজমেন্ট। সো এই কোর্সটায় আমরা রিস্ক ক্যালকুলেট করতে পারবো এবং ওটার এগেনস্টে রিটার্ন কত আসবে সেটাও ক্যালকুলেট করা হবে। ক্যাসিনোতে কোনো ক্যালকুলেশন, আপনি যাবেন টাকা ঢালবেন, ভাগ্যের উত্তর করেন, ভাগ করবেন, ঠিক আছে? সো বেশি রিস্ক নিতে যায় না।
ডোন্ট ট্রাই দিস এট হোম ওর আচ্ছা তাহলে আমরা ইকুইটি হেডটা বুঝছি ক্লিয়ার সামারি হচ্ছে এটা ডাইরেক্ট আপনি একটা ওনারশিপ পাচ্ছেন এটাই আপনার ভোটিং রাইটস আছে আর এটা হচ্ছে অনেক বেশি রিস্কি আর এটা রিটার্নটা মার্কেট প্রাইস অনুযায়ী অ্যাডজাস্টমেন্ট আর প্রেফারেন্স শেয়ারটা কি এই কোম্পানি সেভাবে ডাইরেক্ট ইনভলভমেন্টটা নাই একটা ফিক্সড ইনকাম হবে আপনার কোনো ভোটিং রাইটস আপনি কোনো ভোট দিতে হবে এই প্রজেক্ট ভালো লাগতেছে না ভালো লাগতেছে না এটা করতে পারবেন না আর এটা বেস্ট রিস্ক ঠিক আছে আগে অর্ডিনারি আর প্রেফারেন্স শেয়ার আর একটা জিনিস হচ্ছে যে প্রেফারেন্স শেয়ার হোল্ডারদেরকে টাকা আগে দেওয়া হবে ঠিক আছে প্রেফার অর্ডিনারি শেয়ারদেরকে পুরো টাকা দেওয়া হবে ঠিক আছে আচ্ছা এখন জিনিসটা হচ্ছে কি যে বন্ড আর ডিবেঞ্চার্স এই দুটো হচ্ছে ডেট ইনস্ট্রুমেন্ট ঠিক আছে সো বন্ডটা কি বন্ড হচ্ছে আপনি একটা ফিক্সড ইন্টারেস্টের এগেইনস্টে একটা ফান্ড একটা কাগজ হবে আপনি মনে করেন ব্যাংকে যাবেন ব্যাংক আপনাকে একটা বন্ড ইস্যু করবে আপনি ওই বন্ডটা হাতে রাখবেন কিনবেন টাকা দিয়ে ওটার এগেইনস্ট আপনাকে ইন্টারেস্ট পাবেন ঠিক আছে যেমন আমরা সঞ্চয়পত্র চিনি না ট্রেজারি বিলস আচ্ছা যেমন ওটা হচ্ছে একটা বন্ড ঠিক আছে সো কোম্পানি কি করে এবং বন্ড ইস্যু করে কিভাবে বন্ড ইস্যু করে কোম্পানি ইনভেস্টমেন্ট ব্যাংকের কাছে যায় বুঝছেন যেমন আইডিএলসি লঙ্কা বাংলা তাদের কাছে যাবে হ্যাঁ যে বলবে যে ভাই আমার আছে আমার 1 কোটি টাকা দরকার তুমি আমার অ্যাসেট রেখে তুমি হচ্ছে এটাকে ভাগ করে দাও মানে অনেকগুলো বন্ড ইস্যু করো ঠিক আছে ইনভেস্টমেন্ট ব্যাংক কি করবে আপনার সব কিছু দেখবে বুঝে বুঝে দেন সে হচ্ছে বন্ড ইস্যু করবে আপনার দেন এই বন্ডগুলো আমাদের মতো যারা আমরা আছি তারা বিভিন্ন জায়গায় ইনভেস্ট করতে চাই বন্ড কিনতে চাই তাদের কাছে বেচবো আমরা কিনি আমরা এই টাকাটা তাকে দিয়ে দিব মানে ইনভেস্টমেন্ট ব্যাংক ইনভেস্টমেন্ট ব্যাংক ওইটা হচ্ছে কোম্পানিকে পরে মানে ওইটা আচ্ছা ওইটার একটা মেকানিজম আছে এটা বলতেছি তো এই বন্ড আর ডিবেঞ্চার দুইটা প্রাইস সেম হালকা ডিফারেন্স আছে বন্ডটাই কি আপনি যখন ইনভেস্টমেন্ট ব্যাংকের কাছে যাবেন বুঝছেন যাওয়ার পরে ইনভেস্টমেন্ট ব্যাংক বলবে যে ঠিক আছে তোমার যে অ্যাসেট আছে অ্যাসেট আমাকে দাও ওই অ্যাসেটটা আমি বন্ধ মানে কোলাটেরাল হিসেবে রাখবো রাখার পরে দেন হচ্ছে আমি বন্ডগুলো ইস্যু অর্থাৎ আপনার যে বন্ডগুলো আছে দ্যাট উইল বি সিকিউরড ব্যাকড বাই অ্যান অ্যাসেট বুঝছেন যাতে করে আপনি টাকা নিয়ে হারায় না এখানে কিন্তু একটা ব্যাপার আপনি মনে করেন যে কোম্পানি যখন একটা বন্ড ইস্যু করে তখন কি হয় সে ইনভেস্টমেন্ট ব্যাংকের কাছে যায় দেন তার একটা অ্যাসেট মনে করেন যে বলে যে আমার 1 কোটি টাকা দরকার ব্যাংক বলবে যে কেন দরকার কি করবো তখন বলবো আমি একটা প্রজেক্ট করবো আমি একটা সিনেমা হল করবো তোমার কত টাকা লাগবে আমার 1 কোটি টাকা লাগবে ঠিক আছে দেখি তোমার অবস্থা দেন সে বন্ড বা স্টক যে কোনো কিছু একটা ইস্যু করবে ঠিক আছে জিনিসটা কিন্তু আপনার এই যে শেয়ার মার্কেটে যে কোম্পানির বিভিন্ন শেয়ারের প্রাইস দেখেন না কোম্পানি কিন্তু ডাইরেক্ট এগুলো কোনো ইয়া করে না মানে শেয়ার মার্কেটে যায় না কোম্পানি ভায়া ইনভেস্টমেন্ট ব্যাংক আগে আপনার কাছ থেকে এটা কিনবে কিনে দেন শেয়ার মার্কেটে রিসেল করবে ঠিক আছে অর্থাৎ আপনার একটা ইনভেস্টমেন্ট ব্যাংকের কাছে যেতে হবে সো কোম্পানি এর মধ্যে একটা ইনভেস্টমেন্ট ব্যাংক থাকে এই ইনভেস্টমেন্ট ব্যাংক দেন এটাকে শেয়ার মার্কেটে চলে বুঝছেন সো এটাকে বলা হয় ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েট দুইটার মধ্যে কানেকশন স্টাবলিশ সো কি হয় কোম্পানি যখন টাকাটা আপনার মানে কিনতে যায় মনে করেন এটা যখন কিনবে মানে ফান্ড যখন তার দরকার হবে তখন কি করবে ইনভেস্টমেন্ট ব্যাংক হচ্ছে বন্ড ইস্যু করবে বন্ড ইস্যু করে মনে করেন কোম্পানির কত 1 কোটি টাকা দরকার সেই 1 কোটি টাকা কোম্পানিকে দিয়ে দিবে ঠিক আছে কোম্পানিকে তো সে টাকা দিয়ে দিচ্ছে এখন এই 1 কোটি টাকা তো উঠাইতে হবে ঠিক না ইনভেস্টমেন্ট ব্যাংক সো এটা আবার সে কি করতেছে আপনারা মনে করেন যে শেয়ার মার্কেট থেকে যে টাকা উঠাচ্ছে মানে শেয়ার মার্কেটে বা মনে করেন যে বিভিন্ন মানুষের কাছে বন্ড বিক্রি করে হ্যাঁ শেয়ার মার্কেটে শেয়ার এমনি বন্ড হচ্ছে ওই আপনি যদি বিভিন্ন ব্যাংকে যান তাহলে হচ্ছে ব্যাংক থেকে বন্ড ইস্যু করতে হবে অরেঞ্জ বন্ড আছে গ্রিন বন্ড আছে হ্যাঁ
ইনভেস্টমেন্ট ব্যাংক কি করে? ইনভেস্টমেন্ট ব্যাংক হচ্ছে এই বন্ডগুলো বিভিন্ন মানুষকে দেয় এবং তাদেরকে একটা রিটার্ন প্রমিস করে, সেইটার এগেনস্টে হচ্ছে আপনার ওই টাকাগুলো ফার্দার অ্যাডজাস্টমেন্ট করে ইনভেস্টমেন্ট ব্যাংক তার লাভগুলো করে, ঠিক আছে? আর কোম্পানি তো টাকা পেয়ে গেছে, কোম্পানির সাথে আবার আলাদা হিসাব, আমি এত বছর পর আমাকে আবার টাকাগুলো ফেরত দেবে, ঠিক আছে? এখন ল্যান্ড যে রাখছে, মনে করেন আমি বললাম যে আমি একটা সিনেমা হল বানাবো, কিন্তু আদত পক্ষে আমি সিনেমা হল বানাই না, আমি কি বললাম এই টাকা নিয়ে ছিল করে মনে করেন হারাই গেল, তখন কি হবে? আমার তো ইনভেস্টমেন্ট ব্যাংকের তো টাকা উঠাইতে হবে, ঠিক না? মানে টাকা তো তার তো লস কাভার করা হবে, সে সময় মনে করেন ল্যান্ড ঠিক আছে? সো bonds are those type of debt instrument যেটা backed by an asset, asset দিয়ে সিকিউর করা হয়। যদি বাই চান্স কোনো ধরনের কোনো ঘাটলা হয় তাহলে ল্যান্ড নিলাম করতে হবে, ঠিক আছে? এবং এটার একটা ফিক্সড রিটার্ন আছে, বন্ডের একটা ফিক্সড রিটার্ন আছে, ক্লিয়ার? অন দ্য আদার সাইড ডেভেঞ্চার্স যেটা, ওইটাই কোনো কোলাটেরাল থাকে, ওইটাই কোনো অ্যাসেট ব্যাক সিকিউরড করা থাকে, এটাও এক ধরনের ডেট ইনস্ট্রুমেন্ট, লোন নেয় কোম্পানি, টাকা উঠায়, এটা ইস্যু করে, কিন্তু সমস্যাটা কি এটাই কোনো ল্যান্ড থাকে। এখন মনে করেন যে ব্যাংক যদি ডেভেঞ্চার্স ইস্যু করে, এখন যদি টাকা মাইনে দিয়ে হাওয়া হয়ে যায় কোম্পানি, ব্যাংকের কিচ্ছু করার থাকে। সো এটা কি করে? কোম্পানির কনফিডেন্সের উপর, গুডউইলের উপর ডিপেন্ড করে ডেভেঞ্চার ইস্যু করা, ঠিক আছে? আর ডেভেঞ্চার তখন ইস্যু করা হয় যে ঠিক আছে তোমার ইন্টারেস্ট রেট কত, 10%, আমি 12% তোমাকে দিই, আমি টাকা দেবো, টাকা দেবো, কিন্তু কোলাটেরাল এখন দিতে পারবো, সমস্যা আছে, হ্যাঁ? তো ওই সময় ডেভেঞ্চারটা ইস্যু করা হয়। এখন ডেভেঞ্চার কি মোর রিস্কি না, যে লেস রিস্কি? বলো সিকিউর না রিস্কি না বেশি? বেশি না, তাই তাহলে এটা রিটার্ন বেশি হবে, Return বেশি হবে। এক্স্যাক্টলি, এটা রিটার্ন কম, বুঝছেন? সো প্রথম কাজ হচ্ছে ডেট হোল্ডার্সরা বা ডেট আগে পেমেন্ট করতে হয় যে কোনো তাহলে এটা তো রিস্কি, আর ওটা রিটার্ন হবে রিস্কি, এটা রিটার্ন বেশি, এটা রিটার্ন কম, কারণ বুঝেন না যে বলতেছে যে 10% ইন্টারেস্ট রেট চলে, আমি 12% দিব, আমাকে দেওয়া হয়, সেটা রিটার্নটা আলটিমেটলি বেশি না? সো এটা রিস্কি, আবার রিটার্নটাও বেশি। ফাইন্যান্সে একটা জিনিস সবসময় মনে রাখবেন যে যে কোনো ইনস্ট্রুমেন্ট যে কোনো জায়গায় যেটা রিস্ক বেশি ওটা ঠিক আছে? সো আমি যদি দেখি যে কোম্পানি যখন পে আউট করে টাকা আপনার ব্যাংক দিবে, তখন প্রথমেই যে পাওনাদারগুলো এসে ছাকতে ধরবে টাকা দিবে, ঠিক আছে? তো প্রথমে ডেটরসদেরকে টাকা ব্যাক, ঠিক আছে? যারা ডেটরস আছে ঘুরে আছে, মানে যারা লোন আপনার কাছ থেকে পাবে, টাকা ফেরত পাবে, তাদেরকে কোম্পানি পে আউট করে সবার, সেটা 1 বছর পর বা যেভাবে ডিজাইন করা হয়, কোয়ার্টারলি বা সেমি অ্যানুয়ালি, যেভাবে একটা কোম্পানি তার ফাংশন দেয়। মনে করেন যে কোম্পানি যখন একটা ব্যবসা করে তখন সে কোয়ার্টারলি ডিসিশন নেয়, ঠিক আছে? আগামী 6 মাসের জন্য আমি এই কাজ করবো, আগামী 1 বছরের জন্য আমি এই কাজ করবো, ওইভাবে সে ফান্ড অ্যালোকেট করে। সো ওইটা যখন শেষ হয়ে যায় তখন সব দেনা পাওনা শেষ হয়ে যায়, ঠিক আছে? সো প্রথমে দেয় ডেটরস বা ডেট ক্লিয়ার করে, তারপরে প্রেফারেন্স শেয়ার হোল্ডারদেরকে তাদের ফিক্সড ইনকামটা দেয়, দেন হচ্ছে লাস্ট হচ্ছে কমন স্টক হোল্ডারসদেরকে টাকা দেয়। এটা তো লয়াল, অনেক দিন ধরে থাকে, ঠিক আছে? আর প্রেফারেন্স শেয়ার হোল্ডারদেরকে ডিভিডেন্ড কতটুকু দিবে না দিবে এটা অনেক সময় অ্যাডজাস্ট করে। এর জন্য একটা আলাদা চ্যাপ্টার আছে ডিভিডেন্ড ডিসিশন, আপনারা যখন ভবিষ্যতে যদি করেন ফাইন্যান্স তখন একটা চ্যাপ্টার পাবেন ডিভিডেন্ড ডিসিশন। সো কোম্পানি দেখা যায় যে এখন অল্প একটু রেখে পরে আরো বেশি দিয়ে দিতে পারে, পরে কম দিতে পারে, এরকম একটা ব্যাপার কাজ করে, ঠিক আছে? সামনে এগুলো সব সম্পর্কে ক্লিয়ার হয়েছে? এগুলো একটু করে নিয়ে তারা আরো ভালো বুঝতে পারবে, না? হ্যাঁ, আজকে শেষ করে দেবো। ভালোই লাগে একটু আগে আমরা অ্যাটলিস্ট এটা খুব ফাস্ট মনে করেন যে আপনি ক্যাপিটাল স্ট্রাকচারের যদি এতটুকু বুঝা থাকে তাহলে আপনি ক্যাপিটাল স্ট্রাকচারের মেইন থিম পেয়ে গেছেন। এরপরে আমরা কিছু মনে করেন যে আশেপাশে যা আছে এগুলো মনে করেন যে হ্যাঁ মানে বুঝা যায়, আর এইটা হচ্ছে মেইন থিম ক্যাপিটাল স্ট্রাকচার। কতটুকু আমি বন্ড ইস্যু করবো, কতটুকু আমি ওনারশিপ সেভ করবো, এই জিনিসটাই ক্যাপিটাল স্ট্রাকচার। এগুলো তো বুঝছেন না, জিনিসগুলো কি এটা আপনি যদি পড়েন তাহলে ধরতে পারবেন। এরকম
কোয়েশ্চেন আমি দিতে পারি এরকম যে ডিফারেন্স বিটুইন অর্ডিনারি শেয়ার এন্ড হচ্ছে প্রেফারেন্স শেয়ার। দেন আমি দিতে পারি ডিফারেন্স বিটুইন বন্ড এন্ড ডিবেঞ্চার্স। ঠিক আছে, বুঝছেন এই জিনিসটা? আচ্ছা, একটু আমরা আগের ক্লাসের সাথে প্লিজ ক্লিয়ার করি। হ্যাঁ, আচ্ছা, আপনারা বুঝতেছেন না? বোরিং লাগতেছে? একটু বোরিং লাগতেছে? আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। দেখেন, এটা ইম্পর্টেন্স গুলো ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি। আপনি যদি ক্যাপিটাল স্ট্রাকচার ডিসিশন নেওয়া এই জন্য প্রয়োজন ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি গেইন করার জন্য, যে ইউ আর ভেরি ক্লিয়ার যে আপনি কোন সোর্স থেকে ফান্ড গেলেন। ঠিক আছে, সো আপনার ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার আরো বেশি স্টেবল হবে। দেন কস্ট অফ ক্যাপিটাল। ঠিক আছে, কস্ট অফ ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট করা বোঝা। দেন রিস্ক ম্যানেজমেন্ট। আপনি ইকুইটি আর ডেট যদি মিলাই গেলায় নেন তাহলে রিস্কটা ম্যানেজ হবে, রিস্কটা ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে। ঠিক আছে, কারণ আপনি দেখা যায় ইকুইটি হোল্ডার্সদেরকে আপনি থামায় রাখতে পারেন, তো যারা আপনাকে লোন দিচ্ছে ব্যাংকে আপনি টাকা যদি ফেরত না দেন আপনারা দেউলিয়া বানায় দিবে, আপনারা আটক করবে, আপনার এগেনস্টে কোর্টে কেস করবে, অনেক সমস্যা আছে না। সো কোম্পানি কি করে এই রিস্কটাকে ব্যালেন্স করার চেষ্টা করে এই ক্যাপিটাল স্ট্রাকচার। দেন গ্রোথ পোটেনশিয়াল। কোম্পানি মনে করেন কি করে, কোম্পানি এখন 100 শেয়ার আছে, কোম্পানি আরো 100 শেয়ার ইস্যু করে এটা গ্রোথটাকে ইনক্রিজ করতে পারে। কোম্পানি এখন কিছুটা লোন নিচ্ছে, আরো কিছু অ্যাসেট দেখায় বেশি লোন নিচ্ছে। সো যখন আপনি একটা জায়গায় টাকা ঢালবেন তখন কি আরো স্কোপ থাকবে ব্যবসা করার, ঠিক না? সো এই ফান্ডটা আপনার কোথা থেকে নিলে সবচেয়ে ভালো হয় এবং কি কোন ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট ইস্যু করে আপনার জন্য বেশি গ্রোথ মানে আপনি আনতে পারবেন, ওইটাও ক্যাপিটাল স্ট্রাকচারের একটা মানে কোনো সিগনিফিকেন্স আছে। ক্যাপিটাল স্ট্রাকচার ডিসিশন ভালোভাবে নিলে আপনি গ্রোথ অ্যাটেইন করতে পারবেন। পৃথিবীতে যত বড় বড় কোম্পানি আছে সবাই এই দুটাকে ইনভেস্ট করে। ঠিক আছে, মেজর ড্রাইভার্স কি ইকুইটি আর ডেট। অলরেডি আমরা অনেক কথা বলে ফেলছি। ইকুইটি হচ্ছে শেয়ার হোল্ডার্স ফান্ড, এই যে শেয়ার হোল্ডার যে টাকাগুলো দিচ্ছে সেটা, আর ডেট হচ্ছে কি লোন, বন্ডস, আদার ফর্মস অফ বন্ডস। আচ্ছা, দেন হচ্ছে আমি যদি স্ট্রাকচার দেখি, প্রথমে আসে হচ্ছে ইনভেস্টমেন্ট ডিসিশন। আপনি রেডি হলেন ইনভেস্ট করা বা ইনভেস্ট করবেন। দেন আপনি ফাইন্যান্সিং ডিসিশন, এই যে আমার টাকা পয়সাটাকে আমি ম্যানেজ করবো, দ্যাট ইজ দ্য ফাইন্যান্সিং ডিসিশন। দেন দেখি লং টার্মে করবো না শর্ট টার্মে করবো। ঠিক আছে, ওখান থেকে আসে হচ্ছে ক্যাপিটাল স্ট্রাকচার ডিসিশন। লং টার্মে যদি করি ক্যাপিটাল স্ট্রাকচার, শর্ট টার্মে করলে নেট ওয়ার্কিং ক্যাপিটাল, ওয়ার্কিং ক্যাপিটাল। হ্যাঁ, সো ক্যাপিটাল স্ট্রাকচার ডিসিশন। দেন ক্যাপিটাল স্ট্রাকচারে দুই ধরনের আছে। একটা হচ্ছে যে আপনি যে ডিভিডেন্ড ডিসিশন যেটার কথা বললাম, যে আমি আমার লভ্যাংশগুলো কিভাবে ডিস্ট্রিবিউট করবো সেটার একটা ডিসিশন। সো ওইটা আমাদের কনসার্ন না, আমাদের মাথায় এমনি অনেক কিছু ঢুকতেছে, আরো বেশি ঢুকলে ফার্স্ট হয়ে যাবে। হ্যাঁ, আমাদের হচ্ছে এই জায়গা, এর জন্য ওই জায়গাটা আপনার বাড়ায়, বুঝছেন? সো এই জায়গাটায় কি ডেট আর ইকুইটি মিক্স, যে মিক্স করবেন সেই জিনিসটা আছে জাস্ট আফটার ক্যাপিটাল স্ট্রাকচার ডিসিশন। ফাইন্যান্সিয়াল লিভারেজ। লিভারেজটা কি জিনিস? লিভারেজ হচ্ছে যে কোনো কিছু যদি ইংলিশ মিনিং করা, র্যাপ করা, গ্রিপ করা। ঠিক আছে, দেখেন আলটিমেটলি আপনি যে ডেট দিচ্ছেন তাহলে একটা বড়, ঠিক না, বড় জিনিস তার কাছ থেকে ধার করতেছে। ইভেন আপনি যে আপনার কোম্পানির ওনারশিপ দিচ্ছেন, এটাও কিন্তু ওয়ান সর্ট অফ আপনি বলতে পারেন যে টাকা ফান্ড নয়। কারণ ইকুইটি হোল্ডার বলতে পারে 10 বছর পর আমার টাকা ফেরত দিন, বলতে পারে না। বাট ইন জেনারেল এটা হয় না, মানে একটা টার্মস থাকে যে একটা টাইমে টাকাগুলো সব আমাকে ব্যাক দিয়ে দিতে হবে, কিন্তু ইন রিয়ালিটি দেখা যায় যে ওই টাকাটাই ওভার করতে থাকে, টাকাটা উঠায় না, শুধু ইকুইটি হোল্ডার লাভ দিতে। সো এই যে আপনি যে বড় করতেছেন, বড় করে যে ফান্ড গ্রিপ করতেছেন, এটা গ্রিপ করতেছেন, করার পর ওইটাকে আবার খাটায় আপনার ব্যবসা গ্রো করতেছে, এই জিনিসটাকে লিভারেজ বলা হয়। ঠিক আছে, আপনি দেখবেন যে ফাইন্যান্সিয়াল রেশিওস একটা রেশিও ছিল লিভারেজ রেশিওস, এটা আমরা পড়ি। ঠিক আছে, ওইটা দেখবেন যে ডেট টু ইকুইটি, ডেট রেশিও, এই জিনিসগুলো আছে। সো বড়োইংস রিলেটেডটাকে আমরা বলি লিভারেজিং, যে আমি বড় করে টাকা বড় করতেছি বলে ওইটাকে খাটায় আমি টাকা বানাচ্ছি। ঠিক আছে, ফাইন্যান্সের ভাষায় এটা লিভারেজিং। সো দেখা যায় যে অনেকে আপনাকে হয়তো বা ফাইন্যান্সিয়াল লিভারেজটা বলা যাবে, এক্সপ্লেইন করবো এই জিনিসটা। আমি ট্রাই করতেছি যে আপনাকে
একবারে ইনডেপথে নিয়ে যাবো। হ্যাঁ, আচ্ছা। দেন এটা বলতেন একই সাথে ইফেক্ট অন ইপিএস আর ইফেক্ট অন রিস্ক। ইপিএস হচ্ছে কি আর্নিং পার শেয়ার, আপনার শেয়ার থেকে প্রত্যেক শেয়ার থেকে যে আর্নিংসটা এটাকে আমরা বলি ইপিএস। সো এটা পজিটিভ ইফেক্ট করতে পারে, নেগেটিভ ইফেক্ট করতে পারে। আপনি যদি মনে করেন অনেক বেশি লোন নেন তাহলে তো আপনার শেয়ার ভ্যালু মানে শেয়ার থাকবে কম। সো আপনার স্টক হোল্ডার্সদের জন্য যে পার শেয়ার থেকে যে আর্নিংটা সেটা কমে যাবে, ঠিক না? কমে যাওয়ার পরে দেখা যাবে যে আপনার স্টক হোল্ডার্স আর নাও পেতে ইনভেস্টার নাও পেতে একবারে মনে করেন 80% রেট দিয়ে দিলেন, 20% ইকুইটি রাখলেন, তখন এই সমস্যাগুলো রাইজ হতে পারে। সো এই মিক্সের উপর ডিপেন্ড করে ইপিএস এর উপর একটা ইফেক্ট করে, পজিটিভ নেগেটিভ, আবার রিস্কের উপর ইফেক্ট করে। আবার মনে করেন যে আপনি 100% লোন নিলেন, আপনি ব্যাক দিতে পারেন, তাহলে রিস্ক আপনার বেড়ে যাবে না? সেটাতে একটা নেগেটিভ ইফেক্ট করছে, ঠিক না? সো রিস্কটাকে যত আমাদের মিনিমাইজ করা যায় ওইভাবে আমরা হচ্ছে এই ফাইন্যান্সিয়াল লিভারেজিংটা করে থাকি। দেন ফাইনাল ইফেক্ট অন কস্ট অফ ক্যাপিটাল, ওইটাই হচ্ছে ভ্যালু অফ দ্য ফার্মকে ডিফাইন করে, ঠিক আছে? ইফেক্ট অন কস্ট অফ ক্যাপিটাল কেমন, যে আপনি এই দুটো যখন দেখবেন আপনার ওই যে আয়ের ভ্যালুটা আছে, আয়ের ভ্যালুটা ওইভাবে অ্যাডজাস্টমেন্ট হবে যে লাস্টে আপনি সবাইকে কতটুকু পে করতেছেন বা কতটুকু কস্ট আপনার ইনকার করছেন। হ্যাঁ, দেন এই কস্টের উপরে যদি কস্ট অনেক বেশি আপনার ভ্যালুটা কমে যাবে ফার্মের, আর কস্ট যদি আপনি কমাইতে পারেন তাহলে ভ্যালুটা ম্যাক্সিমাইজ হবে। সিম্পল, এই চারটা এইভাবে দেখবেন। হ্যাঁ, সো এই চারটা যদি এইভাবে মনে রাখেন তাহলে আপনার জন্য ইজি হবে। আমরা লাস্ট আর ফিচার্স করে আরো স্যার Sir, স্যার আর 5 মিনিট